ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের ক্লাসটি ক্লাস 11-এর পরমাণুর গঠন অর্থাৎ যেটি দ্বিতীয় চ্যাপ্টার তার পার্ট 2 বা দ্বিতীয় ক্লাস। আমরা আগের দিনে পড়েছিলাম প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। আজ আমরা জানব আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোডায়াফার এবং আইসোস্টার সম্পর্কে। তাহলে ফার্স্ট আমরা দেখব যে দুটি পরমাণুর প্রোটন সংখ্যা সমান, যখন প্রোটন সংখ্যা সমান, আমরা এরকমই আগে অনেক উদাহরণ পড়েছি। এখন আরেকবার লিখব 6C12 ও 6C14। এই যে ছটি, এখানে 6টি প্রোটন আছে, এখানেও 6টি প্রোটন আছে, সুতরাং এরা হয়ে গেল পরস্পর কি আইসোটোপ। এবার পড়ব আইসোবার। আইসোবার যখন ভর সংখ্যা সমান, 18 আর্গন 40 ও 20 ক্যালসিয়াম 40। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এই যে 40, এখানেও মাস নাম্বার হচ্ছে 40, সুতরাং এরা পরস্পর হয়ে গেল কি আইসোবার। আইসোটোন। আইসোটোন কাদের বলা হয়? যখন নিউট্রন সংখ্যা সমান, যখন নিউট্রন সংখ্যা সমান। যেমন আমরা লিখতে পারি 6C14 ও 7N15। অর্থাৎ এখানে দেখো বিয়োগ করলে হবে 8, এখানেও বিয়োগ করলে হবে 8। 8টি করে এখানে কি আছে না নিউট্রন আছে, এখানে কি আছে না নিউট্রন আছে 8টি করে। এবার আমরা জানব নতুন দুটি টার্ম, সেই দুটি হচ্ছে আইসোডায়াফার এবং আইসোস্টার। যখন দুটি পরমাণুর মধ্যে নিউট্রন ও প্রোটনের পার্থক্য সমান, নিউট্রন ও প্রোটনের পার্থক্য সমান। যেমন আমরা উদাহরণ দিতে পারি 92 ইউরেনিয়াম 238 ও 90 থোরিয়াম 234, 234। এখানে প্রোটন আছে 92টি, এখানে প্রোটন আছে 90টি, এখানে নিউট্রন আছে 238 মাইনাস 92 সমান হয়ে গেল, এখানে কত হবে বিয়োগ করে দেখতে পারো, এখানেও নিউট্রন আছে 234 মাইনাস 90 ইকুয়ালস টু, এখানে আসছে 144, এখানে আসবে 146, 146। অর্থাৎ নিউট্রন মাইনাস প্রোটন হয়ে গেল 146 মাইনাস 92। এখানে কত হচ্ছে দেখো তোমরা নিজেরাও, এখানেও করতে পারো, নিউট্রন মাইনাস প্রোটন 144 মাইনাস 90 ইকুয়ালস টু হচ্ছে 54। অর্থাৎ আমরা এই দুটি পরমাণুর ক্ষেত্রে দেখতে পারি যে যেখানে নিউট্রন এবং প্রোটনের যে পার্থক্য সেই দুটো কিন্তু কি আছে না সমান আছে। সুতরাং 92U238 এবং 90 থোরিয়াম 234 এরা কিন্তু পরস্পর কি হয়ে গেল না আইসোডায়াফার হয়ে গেল। এরপর আমরা পড়ব আইসোস্টার। যখন দুটি যৌগে বা অণুতে বলতে পারি, আগেরগুলো সবগুলোই ছিল কিন্তু দুটি পরমাণুর মধ্যে, এখন আমরা পড়ছি দুটি যৌগের মধ্যে বা দুটি অণুর মধ্যে। যখন দুটি অণুর মধ্যে পরমাণুর সংখ্যা সমান এবং উপস্থিত ইলেকট্রন সংখ্যাও সমান, তখন তাদেরকে বলা হয় কি না আইসোস্টার। যেমন আমরা উদাহরণ নিতে পারি CO2 এবং N2O। এখানে পরমাণু আছে একটি কার্বন এবং দুটি অক্সিজেন, 3টি পরমাণু আছে। আবার এখানেও যদি দেখি দুটি নাইট্রোজেন আছে ও একটি অক্সিজেন আছে, সুতরাং এখানেও আছে 3টি পরমাণু বর্তমান। এবার আমরা দেখি যে ইলেকট্রনের সংখ্যা কীরকম কি আছে। এখানে কার্বনের ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 6, প্রতিটি অক্সিজেনের ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 8, এখানে দুটি অক্সিজেন আছে, তাই আমরা দেখতে পাচ্ছি 6 + 16 22টি ইলেকট্রন। এখানেও দেখি
যে 7 × 2 প্রতিটি নাইট্রোজেনে কটি করে আছে ইলেকট্রন? 7টি করে। তাহলে 7 × 2 + 8 দ্যাট ইকুয়ালস টু 14 + 8 হয়ে গেল কটি? 22টি। অর্থাৎ এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টি পরমাণু আছে, এখানেও 3টি পরমাণু আছে, এখানে 22টি ইলেকট্রন আছে, এখানেও 22টি ইলেকট্রন আছে। সুতরাং এই CO2 এবং N2O এরা হয়ে গেল কি? পরস্পর আইসোস্টার। এরপরে আমরা পড়ব আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট। ফটো ইলেকট্রিক ইফেক্ট, এই ফোটন কথাটা আমরা পড়েছি আগের দিনে। আলোর ক্ষেত্রে সবথেকে ক্ষুদ্রতম যে শক্তি সেটিকে বলা হয় ফোটন কণা। এই ফোটন কণার শক্তি আমরা জেনেছিলাম h-nu, h যেখানে ছিল প্লাঙ্কের ধ্রুবক। আজ আমরা দেখব যে আলোক তড়িৎ ক্রিয়া, অর্থাৎ কোনো বস্তু বা ধাতব পৃষ্ঠে যদি আমরা আলো আপতিত করি বা আলো ফেলি, তাহলে সেক্ষেত্রে ওই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বা তড়িৎ কীভাবে নিঃসৃত হচ্ছে। এখন আমরা একটা উদাহরণ হিসাবে নেব একটি ধাতব পৃষ্ঠ। এরকম আমরা একটা কি করলাম না, ধাতব পৃষ্ঠ নিলাম, যে কোনো ধাতুর পৃষ্ঠ হতে পারে। তবে হ্যাঁ, স্পেসিফিকভাবে বা নির্দিষ্টভাবে আমরা সেই সব ধাতুগুলোকে নেব যাদের বাইরের পৃষ্ঠে ইলেকট্রনগুলি আলগাভাবে আবদ্ধ থাকে। এখানে আমরা নিতে পারি সিজিয়াম বা নিতে পারি রুবিডিয়াম। তাদের ক্ষেত্রে কি হয়, এরা হচ্ছে গ্রুপ 1 এলিমেন্ট এবং এদের বাইরের পৃষ্ঠে ইলেকট্রনগুলি আলগাভাবে আবদ্ধ থাকে। আমরা এখন কি করছি না, এই আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে বা ধাতব পৃষ্ঠের যেটা বাইরের দিকে আছে ইলেকট্রন, সেরকমই ধাতব পৃষ্ঠে আমরা কি করছি না, আলো ফেলছি। এখানে আছে কি না আলো। আলোর শক্তি আমরা কি জানি, ফোটন কণা দিয়ে পরিমাপ করি। আলো যদি ফেলা হয় তাহলে এই ইলেকট্রনটি তার প্রয়োজনীয় কিছু শক্তি গ্রহণ করবে। ইলেকট্রনটি কি করবে না, ওই আলোটি থেকে প্রয়োজনীয় শক্তি সে গ্রহণ করবে। প্রয়োজনীয় শক্তি গ্রহণ করার পর কিছুক্ষণ পর ওর কী হবে, পেনিট্রেট হতে শুরু করবে, অর্থাৎ কাঁপতে শুরু করবে এবং ওখানে কি হবে না, ঝাঁকুনি শুরু হবে। এই ইলেকট্রনটি কি হবে, কিছুক্ষণ পর আরও যদি আলোর কম্পাঙ্ক বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে কী হবে না, আলোর এই ইলেকট্রনটি বাইরে নিঃসৃত হবে। অর্থাৎ আলো আপতিত করলে ধাতব পৃষ্ঠে আলো ফেললে সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, আর ইলেকট্রন মানেই আমরা জানি তড়িৎ। তো সুতরাং এটা হচ্ছে কি, এখানে আমরা লিখতে পারি তড়িৎ। অর্থাৎ আলো ফেললে ইলেকট্রন বা তড়িৎ নিঃসৃত হওয়ার ঘটনাকে বলা হয় কি, আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট। এই যে ইলেকট্রনটি যে প্রয়োজনীয় শক্তি গ্রহণ করছে তার থেকে অবশ্যই এই আলোর শক্তিটি কিন্তু কী হতে হবে, বেশি হতে হবে। যদি না হয় তাহলে কোনো মতেই এই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনটি নিঃসৃত হতে পারবে না। তাহলে এই ইলেকট্রনের জন্য ন্যূনতম যে পরিমাণ শক্তি না হলে ইলেকট্রনটি নিঃসৃত হয় না তাকে বলা হয় থ্রেশহোল্ড শক্তি বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলা যেতে পারে কম্পাঙ্কের দিক থেকে, বা বলা হয় সূচনা শক্তি। তাহলে এখানে আমরা প্রথমে পড়ব সূচনা কম্পাঙ্ক। সূচনা কম্পাঙ্ক কি না, সূচনা কম্পাঙ্ককে আমরা μ0 দ্বারা প্রকাশ করি। যে পরিমাণ শক্তি বা যে পরিমাণ কম্পাঙ্কের শক্তি না হলে ইলেকট্রনটা নিঃসৃত হতে পারবে না। অর্থাৎ আলোর এখানে সূচনা শক্তি যদি বলা হয় তাহলে কি হবে, সূচনা শক্তি ইলেকট্রনটির ক্ষেত্রে সূচনা শক্তি হচ্ছে h-nu0। আমরা জানি শক্তি মানেই হচ্ছে h-nu। যেহেতু এখানে সূচনা কম্পাঙ্ক μ0, তাই এক্ষেত্রে আমাদের হয়ে গেল সূচনা শক্তি বা থ্রেশহোল্ড এনার্জি, এটা হয়ে গেল কি h-nu0। অর্থাৎ এই আলো থেকে আমরা যে শক্তি পাচ্ছি সেটা অবশ্যই h-nu0 থেকে বেশি হতে হবে। মনে করছি আলোর শক্তি, আপতিত আলোর শক্তি হয়ে গেল কি h-nu। এটাকে আমরা যেটা এই h-nu0 এটাকে আমরা ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক বলতে পারি। ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক বলতে পারি। অর্থাৎ যে পরিমাণ শক্তি না হলে ইলেকট্রনটা
বাইরে নিঃসৃত হতে পারে না, এটা মনে রাখবে। তার জন্য এটাকে বলা হয় কার্য অপেক্ষক বা H⁻0 বা সূচনা শক্তি। এই আপতিত আলোর শক্তি H⁻, যেটা আছে সেটা অবশ্যই কি হতে হবে না H⁻0 থেকে বেশি হতে হবে, তবেই ইলেকট্রনটি নিঃসৃত হবে ধাতব পৃষ্ঠ থেকে। অর্থাৎ এই ইলেকট্রনটির গতিশক্তি হবে নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি হবে হাফ mv²। আমরা বরাবর পড়ে এসেছি গতিশক্তি মানেই হচ্ছে হাফ mv² সমান হচ্ছে H⁻ মাইনাস H⁻0। অর্থাৎ এখানে আমরা H কমন নিতে পারি, নিউ মাইনাস নিউ0। মনে রাখতে হবে আলোক তড়িৎ কোষে আমরা কোন কোন ধাতু ব্যবহার করব না, এখানে আমরা ব্যবহার করতে পারি সিজিয়াম আমরা ব্যবহার করতে পারি বা ব্যবহার করতে পারি রুবিডিয়াম। এগুলো হচ্ছে রুবিডিয়াম। আমরা এইরকম ধাতু কি করতে পারি না এই আলোক তড়িৎ কোষে ব্যবহার করতে পারি। এইখানের থেকে আমরা একটা ছোট্ট নিউমেরিক্যাল করে দেখি, যেটা তোমাদের খুবই ভালো লাগবে। একটি ধাতুর ক্ষেত্রে সূচনা কম্পাঙ্ক 7 × 10⁻14, অর্থাৎ সেকেন্ড ইনভার্স নিউ0 দেওয়া আছে 7 × 10⁻14 সেকেন্ড ইনভার্স। ওই ধাতুর পৃষ্ঠে 1.2 × 10⁻15 সেকেন্ড ইনভার্স কম্পাঙ্ক বিশিষ্ট আলো, অর্থাৎ নিউ দেওয়া আছে 1.2 × 10⁻15 সেকেন্ড ইনভার্স আপতিত হলে নির্গত ইলেকট্রনের গতিশক্তি। তাহলে লিখব নির্গত ইলেকট্রনের গতিশক্তি সমান লিখব হাফ mv² ইকুয়ালস টু H × নিউ মাইনাস নিউ0। অর্থাৎ H এর মান তো আমরা জানি, H 6.626। আমরা জানি তো প্ল্যাঙ্কের ধ্রুবকের যে SI এককের মান সেটা হচ্ছে 6.626 × 10⁻34 ইন্টু ব্র্যাকেটের মধ্যে আছে নিউ মাইনাস নিউ0, নিউ হচ্ছে 1.2 × 10⁻15, এটা হবে মাইনাস এখানে নিউ0 আছে 7 × 10⁻14, অর্থাৎ এটা ক্যালকুলেট করলে হবে 3.3 × 10⁻19 J। আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট সম্পর্কে কয়েকটি কথা। 1 নম্বর, আপতিত আলোর কম্পাঙ্কের সাথে সমানুপাতিক। কম্পাঙ্ক যদি বেশি হয়, কম্পাঙ্ক বেশি হলে গতিশক্তিও কী হবে, ইলেকট্রনটির যে নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি সেটিও হবে বেশি। 2 নম্বর, তীব্রতার উপর নির্ভর করে না, এটা বারবার ভালো করে শুনে রাখো, তীব্রতার উপর নির্ভর করে না। বোঝা গেল ব্যাপারটা কি? এখানে আমরা একটা গ্রাফ আঁকতে পারি। গ্রাফ হলো, যেহেতু এই পর্যন্ত কিছু শক্তি, তাহলে এটা হচ্ছে কম্পাঙ্ক নিউ এদিকে, আর এখানে হচ্ছে গতিশক্তি। তাহলে এইটা হলো নিউ0। এরপর আমরা দেখতে পাই, প্রথম কথা ভালো করে একটু বোঝার চেষ্টা করো গ্রাফটা। এই ডটের লাইনটা কি? ডটের লাইনটা হচ্ছে যেটা ওই ইলেকট্রনটা কি করছে না অ্যাবজর্ব করছে, H⁻0। এই H⁻0 হচ্ছে এটা। এর থেকে বেশি হলে সেই শক্তিটাই শুধুমাত্র কি করবে না গতিশক্তি আকারে ইলেকট্রনের আকারে জমা হবে। ইলেকট্রনের গতিশক্তি সেটাই হবে যেটা হচ্ছে কি না, এটা হচ্ছে H⁻0, অর্থাৎ H⁻ মাইনাস H⁻টাই হলো কি, H⁻0টাই হলো কি না গতিশক্তি, অর্থাৎ কম্পাঙ্কের সাথে সমানুপাতিক। কিন্তু মনে রাখবে আলোর তীব্রতার সাথে ইলেকট্রনের নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তির কোনো চেঞ্জ নেই। অর্থাৎ আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে আমরা কয়েকটা লাইন জাস্ট মনে রাখবো, সেটা হচ্ছে কি না রুবিডিয়াম, সিজিয়াম এরা আলোক তড়িৎ কোষে ব্যবহৃত হয়।
নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি ইকুয়ালস টু আমরা লিখতে পারি হাফ এমভি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো। আচ্ছা, এখন আমরা লিখতে পারি সূচনা কম্পাঙ্ক নিউ জিরো, আপতিত আলোর কম্পাঙ্ক নিউ। এবার আমরা লিখতে পারি সূচনা শক্তি বা কার্য অপেক্ষক এইচ নিউ জিরো, নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি হাফ এমভি স্কোয়ার ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো। আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কে এইটুকুই। এছাড়া এরকম বিভিন্ন নিউমেরিক্যাল আসবে, গ্রাফটা ভালোভাবে জানা দরকার আছে। এরপর আমরা নেক্সট টপিকে চলে যাব। কোন কোন আয়ন বা পরমাণুর ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য, এটা আমাদেরকে জানতে হবে। এখন এই বোরের তত্ত্ব প্রযোজ্য সেই সব আয়ন বা পরমাণুর ক্ষেত্রে যাদের একটি মাত্র ইলেকট্রন আছে, প্রোটন সেটার সাথে কথা নয়, ইলেকট্রন কিন্তু থাকতে হবে, সেটা কি ওয়ান, অনলি ওয়ান ইলেকট্রনিক সিস্টেমের জন্যই এই বোরের তত্ত্ব প্রযোজ্য। যেমন এখানে আমরা ওইগুলিকে বলতে পারি হাইড্রোজেন লাইক আয়ন বা হাইড্রোজেন লাইক অ্যাটম। হাইড্রোজেন লাইক অ্যাটম হয় না, কথাটা হচ্ছে হাইড্রোজেন লাইক আয়ন। অর্থাৎ এখানে আমরা লিখছি যে ধরো বোরের তত্ত্ব ওয়ান ইলেকট্রনিক সিস্টেম, যেসব আয়ন বা পরমাণুতে একটি মাত্র ইলেকট্রন আছে তাদের ক্ষেত্রে কি আছে না বোরের তত্ত্ব প্রযোজ্য। অর্থাৎ এইচ পরমাণুর জেড, জেড মানে আমরা আগের দিনেও বলেছি, এই কেমিস্ট্রিতে আমরা জেড মানে জানবো কি, এখানে জেড মানে পরমাণু কি প্রোটন সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক। তাহলে এখানে লিখব জেড হচ্ছে ওয়ান, এখানে ইলেকট্রনও আছে ওয়ান। আমরা যদি হিলিয়াম নিই, এর জেড বা প্রোটন সংখ্যা হবে টু এবং ইলেকট্রনের সংখ্যা হবে টু। তাহলে কি এই এইচই বা হিলিয়াম এই বোরের তত্ত্ব প্রযোজ্য? না, কখনোই নয়, কারণ এখানে ইলেকট্রন আছে দুই। যদি আমরা হিলিয়ামকে একটি ক্যাটায়ন করি, ক্যাটায়ন প্লাস চার্জ, তার মানে হচ্ছে কি একটি ইলেকট্রন বাইরে বেরিয়ে যাওয়া, সুতরাং সেখানে কিন্তু প্রোটন সংখ্যার কোনোরূপ পরিবর্তন হবে না, জেড সমান দুই থাকবে, কিন্তু ইলেকট্রন হয়ে গেছে এখন কটি? একটি, দুটি ছিল, একটি বাইরে চলে গেছে। এখানে লিথিয়াম যদি আমরা টু প্লাস করি, তাহলে লিথিয়াম হচ্ছে জেডের ভ্যালু হচ্ছে থ্রি, যার প্রোটন সংখ্যা লিথিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে তিন, এবং এখানে ইলেকট্রনের সংখ্যাও কিন্তু হওয়ার কথা ছিল থ্রি, কিন্তু যেহেতু এলআই টু প্লাস, তাই এখান থেকে কি হবে, দুটি ইলেকট্রন বেরিয়ে গেছে, অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা হয়ে যাবে এখানে ওয়ান। বেরিলিয়াম, বেরিলিয়ামের জেড মানে হচ্ছে প্রোটন সংখ্যা হচ্ছে ফোর, ইলেকট্রনের সংখ্যা হওয়ার কথা ফোর, তাহলে এটা কিন্তু বোরের তত্ত্ব প্রযোজ্য হবে না। সেটার জন্য কি হবে, বেরিলিয়ামকে তিনটি প্লাস দিতে হবে, অর্থাৎ আধান যদি প্লাস থ্রি, তার মানে হচ্ছে চারটি ইলেকট্রন থাকার কথা, সেখানে তিনটি ইলেকট্রন বাইরে চলে গেছে, অর্থাৎ এখানে হওয়ার কথা কত? ওয়ান। এই দেখো প্রত্যেকটা জায়গায় ইলেকট্রনের সংখ্যা কিন্তু ওয়ান, এবং এই জেডের মানগুলোকে আমাদের মুখস্থ করতে হবে। অবশ্যই আমরা জানি ক্লাস 10 পর্যন্ত তোমরা 30টি মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা তোমরা মুখস্থ করতে রাখতে পেরেছ জিঙ্ক পর্যন্ত, তো সুতরাং সেগুলো এবার কিন্তু খুব ভালোভাবে কাজে লাগবে। এবার দেখব আমরা এই বোরের তত্ত্ব আমরা পড়ছি, তাহলে কক্ষপথের ব্যাসার্ধ আমরা কিভাবে নির্ণয় করব। যে কোনো কক্ষপথেরই আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো, তাতে প্রথম কক্ষের হোক, দ্বিতীয়, তৃতীয়, সপ্তম, যে কোনো কক্ষের আমরা ব্যাসার্ধ, সেই কক্ষে থাকাকালীন কোনো ইলেকট্রনের শক্তি, সেই কক্ষে থাকাকালীন কোনো ইলেকট্রনের গতিবেগ, আমরা সব কিছু এখানে নির্ণয় করতে পারবো। তো চলো আমরা নির্ণয় করতে চেষ্টা করি, যেটা হচ্ছে কি না ফার্স্ট হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমরা লিখব এখানে কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, কক্ষপথের ব্যাসার্ধ। তো তার আগে আমরা লিখে নেব এখানে আমরা এমন একটি নিউক্লিয়াস মনে করছি, যেখানে জেড সংখ্যক প্রোটন আছে, জেড সংখ্যক প্রোটন, অর্থাৎ জেড হয়ে গেল কি পরমাণু ক্রমাঙ্ক। তাহলে জেড সংখ্যক প্রোটন যদি হয়, তাহলে তার আধান কত হবে? তাহলে তার আধান হবে জেডি। স্যার এখানে ইলেকট্রনের আধান ই এবং প্রোটনের আধানও ই, হ্যাঁ, প্রোটন এবং ইলেকট্রনের আধানের মান সেম,
শুধুমাত্র বিপরীত চিহ্নযুক্ত। আমরা তার জন্য এখানেও প্রোটনের আধানও লিখেছি জেড ইন্টু ই। জেড সংখ্যক প্রোটনের আধান জেড ইন্টু ই। তাহলে এখানে আমরা কি লিখলাম? জেড সংখ্যক প্রোটন, জেড সংখ্যক প্রোটন বর্তমান, যার আধান, যার মোট আধান জেড ইন্টু ই। কিছুটা দূরে আর এনতম কক্ষপথ, এটা হচ্ছে এনতম কক্ষপথ। তাহলে তার ব্যাসার্ধ হচ্ছে আর। এই এনতম কক্ষপথের ব্যাসার্ধ আর। এখানে একটি ইলেকট্রন কি করছে না, ঘোরাঘুরি করছে। এই ইলেকট্রনটি তখনই একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে পারবে যদি তার অভিকেন্দ্র বল এবং অপকেন্দ্র বল এই দুটি সমান হয়। তাহলে আমরা এখানে লিখব ইলেকট্রনটির ক্ষেত্রে অভিকেন্দ্র বল সমান হবে কুলম্বের সূত্র অনুযায়ী দুটি আধানের মধ্যে গুণফল এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ জেড ই গণিত ই ডিভাইড বাই আর স্কোয়ার। এই আর হচ্ছে কি না, আর এন দ্বারাও আমরা লিখতে পারি আর এনতম কক্ষপথের ব্যাসার্ধ, কিন্তু আমাদের এখন লিখব না, এটা আমরা আর দিয়ে কাজ চালাচ্ছি। এটা মনে রাখতে হবে, এনতম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে আর। এখন এখানে লিখেছি জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। অপকেন্দ্র বল আমরা ফিজিক্স থেকে এটা ভালো জানতে পারি। অপকেন্দ্র বল অর্থাৎ এটি সরু সুতোর মাধ্যমে আমরা আঙ্গুলে যদি একটি পাথর বেঁধে ঘোরাই, তাহলে ততক্ষণ পর্যন্ত এটা ঘুরতে থাকবে ভালোভাবে যতক্ষণ পর্যন্ত কী হবে, এই পাথরটির অভিকেন্দ্র বল অর্থাৎ আঙ্গুলের প্রতি আকর্ষণ বল এবং ছিটকে বেরিয়ে যাওয়ার জন্য যে বল অপকেন্দ্র বল, সেই দুটো সমান হয়। তাহলে এই অপকেন্দ্র বলকে আমরা লিখতে পারি এম ভি স্কোয়ার বাই আর। এই দুটো সমান না হলে ইলেকট্রনটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে পারবে না। তাহলে আমরা তো মনে করছি যে ইলেকট্রনটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, তাহলে সুতরাং এই দুটোকে আমরা কি করে নেব, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার এবং এম ভি স্কোয়ার বাই আরকে আমরা সমান করে নেব। এখানে দেখো আর এবং আর স্কোয়ার কাটাকাটি গেল, বাকি আর কিছু পড়ে রইল না। অর্থাৎ এখানে আমরা ভি স্কোয়ার সমান লিখতে পারি জেড স্কোয়ার বাই এম আর। এখন আমরা বোরের তত্ত্ব থেকে আমরা দেখেছি কৌণিক ভরবেগ। বোরের প্রথম স্বীকার্য থেকে আমরা কি পেয়েছিলাম, একটি নির্দিষ্ট কক্ষপথের একটি নির্দিষ্ট কৌণিক ভরবেগ আছে। কৌণিক ভরবেগ দিয়ে লিখেছিলাম এম ভি আর ইকুয়ালস টু এনএইচ বাই 2π। এম ভি আর সমান হচ্ছে এনএইচ বাই 2π। আচ্ছা, এই বোথ সাইডে আমরা যদি স্কোয়ার বা বর্গ করে নিই তাহলে হবে এম স্কোয়ার ভি স্কোয়ার আর স্কোয়ার, এদিকে করছি এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4π স্কোয়ার। দেখো এখানেও কিন্তু ভি স্কোয়ারের একটি আলাদা মান পাওয়া যাচ্ছে। ভি স্কোয়ারের মানটি হবে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4π স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। তাহলে এখানেও তো ভি স্কোয়ার আছে। এই দুটি মানকে যদি আমরা সমান করে নিই তাহলে হবে, এই দুটি মানকে আমরা কি করে নিচ্ছি, সমান করে নিচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে জেড স্কোয়ার বাই এম আর ইকুয়ালস টু আমরা লিখতে পারি এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4π স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। অর্থাৎ এখান থেকে আমরা কি করব, আর এর মান নির্ণয় করব। অর্থাৎ এখান থেকে কিসের মান নির্ণয় করব, আর এর মান নির্ণয় করব। তাহলে আমরা দেখো এখানে আর স্কোয়ার এবং আর এখনও কাটাকাটি যাচ্ছে, এম স্কোয়ার এম কাটাকাটি যাচ্ছে, এখানে বাকি আর কিন্তু কাটাকাটি কোনো কিছু গেল না। অর্থাৎ লিখতে পারি আর সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4π স্কোয়ার এম জেড স্কোয়ার। এটা হয়ে গেল কি, এই দেখো আগেও আমরা বলেছিলাম এনতম কক্ষের ব্যাসার্ধকে আমরা আর এন দ্বারা প্রকাশ করব। এটি হয়ে গেল কি এনতম কক্ষের ব্যাসার্ধ। এটা হচ্ছে এনতম কক্ষের ব্যাসার্ধ। দেখো এইচ পরমাণু বা হাইড্রোজেন লাইক পরমাণুর জন্য যদি এইচ পরমাণুর ক্ষেত্রে
জেড সমান 1 হবে, এটা আমরা জানি। এইচ পরমাণুর ক্ষেত্রে জেড সমান 1, কারণ কি না প্রোটন সংখ্যা হয়ে যায় কত, 1, অবশ্যই 1। তাহলে এইচ পরমাণুর ক্ষেত্রে জেডের মান 1, এবং প্রথম কক্ষের ক্ষেত্রে কত হবে, প্রথম কক্ষের ক্ষেত্রে এন সমান কত, এন সমান 1, কারণ এন মানেই তো হচ্ছে কক্ষের সংখ্যা। প্রথম কক্ষের জন্য 1, দ্বিতীয় কক্ষের জন্য 2, তৃতীয় কক্ষের জন্য হলে কত হবে 3। অর্থাৎ প্রথম কক্ষের ক্ষেত্রে এটা হবে n সমান 1। এই দুটো মানকে যদি বসাই তাহলে এটা দেখো আর n ছিল, এখন হয়ে গেল আর 1 ইকুয়ালস টু হবে এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম, জেড আর থাকছে না স্কোয়ার, এইটি হয়ে গেল কি R1, অর্থাৎ প্রথম কক্ষের কি ব্যাসার্ধ। দেখো এইচ এর মান আমাদের জানা, পাই 3.14, এম মাস, আমরা ইলেকট্রনের ভর আমরা দেখেছি, ই মানে হচ্ছে ইলেকট্রনের আধান। অর্থাৎ এই মানগুলো যদি আমরা বসাই তাহলে R1 অর্থাৎ প্রথম কক্ষের ব্যাসার্ধের মান আমরা পাবো। তার মান হচ্ছে কত, R1 এর মান হচ্ছে 0.529 অ্যামস্ট্রং, 0.529 অ্যামস্ট্রং। এটা কিন্তু এই মানগুলো বসিয়ে পাওয়া যাবে, এটা আমাদের মুখস্থ, এটা আমরা কি করব না দরকার হবে, বারবার দরকার হবে এখানে। আচ্ছা এই দেখো এই এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার, এই মানটা যদি এখান থেকে নিই, দেখো এখানে এই জেড নিচে পড়ে থাকছে, জেডের মানটা, আর এন স্কোয়ারের মানটা বাদ দিলে এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার, এই মানটাই তো আর 1-এর সাথে সমান। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, আর এন ও আর 1 এদের মধ্যে সম্পর্কটি হলো, এদের মধ্যে সম্পর্ক হলো আর এন, যেটা হচ্ছে এটা সমান হতে পারে এন স্কোয়ার বাই জেড, এই যে এন স্কোয়ার বাই জেড ইন্টু কত হবে R1। আমাদের এই দুটো জিনিস খুব প্রয়োজন, যেটা হচ্ছে এই আর এন, এনতম কক্ষপথের ব্যাসার্ধ, সমান হলো R1 প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, এবং ইন্টু এন স্কোয়ার বাই জেড, এন মানে হলো কক্ষের সংখ্যা, জেড মানে হলো পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা। এবং এখানে কিন্তু বারবার বলছি R1 এর মানটা কিন্তু ফিক্সড 0.529 অ্যামস্ট্রং। আমরা পড়ব অ্যামস্ট্রং, ন্যানোমিটার এবং পিকোমিটার, আমরা এটা পড়ব। যদিও আগের ক্লাসে আমরা এটা বলেছিলাম যে 1 অ্যামস্ট্রং কত সেন্টিমিটার, 10⁻⁸ সেন্টিমিটার বা 10⁻⁻10 মিটার। 1 ন্যানোমিটার সমান আমরা বলেছিলাম 10⁻⁷ সেন্টিমিটার বা 10⁻⁹ মিটার। আমরা 1 পিকোমিটার সমান বলেছিলাম 10⁻⁻10 সেন্টিমিটার বা 10⁻⁻12 মিটার। কক্ষপথের ব্যাসার্ধের পরে আমরা দেখব যে কক্ষপথে থাকাকালীন কোনো ইলেকট্রনের গতিবেগ কেমন হয়। তো এখানে আমরা লিখব গতিবেগ বা ভেলোসিটি। গতিবেগ আমরা দেখলাম যে mvr ইকুয়ালস টু nh/2π, আর একটু আগে আমরা পেলাম আর n ইকুয়ালস টু আমরা লিখতে পেরেছিলাম কি n স্কোয়ার h স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। অর্থাৎ এই মানটাকে যদি আমরা এখানে বসাতে পারি, অর্থাৎ v সমান হয়ে যাবে nh/2πmr। এই আর মানে হয়ে গেল কি না, এই দেখো vn লিখছি, তার মানে হচ্ছে nতম কক্ষপথে থাকাকালীন কোনো ইলেকট্রনের গতিবেগ। এখানে nh/2πm ইন্টু আর, এই আর মানে হচ্ছে আর এন, এখানে মানটা যদি বসাই তাহলে হবে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই হওয়ার কথা এটা, সেটা উপরে ইন্টু হয়ে যাবে 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। এবার আমরা কিছুটা কাটাকাটি করে নিই এবং দেখে নিই এটাকে একটু সিম্পলিফাই করি। এন এন, এইচ এইচ, এম এম কেটে গেল, পাই পাই কেটে গেল, 4 2, ব্যাস আর কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না। অর্থাৎ vn ইকুয়ালস টু আমরা লিখতে পারি 2 পাই জেড স্কোয়ার বাই এন এইচ। অর্থাৎ এটি হলো কি
এনতম কক্ষপথে থাকাকালীন কোনো ইলেকট্রনের গতিবেগ। দেখো এইচ পরমাণুর জন্য আবার লিখতে পারি, এইচ পরমাণুর জন্য জেড এর মান 1 এবং এখানে আমরা লিখতে পারি এন এর মান আবার 1। এটি কখন? যখন এটি প্রথম কক্ষ হবে, এই দুটো মানকে যদি বসানো হয় তাহলে এটা হবে v1 ইকুয়ালস টু হবে 2 পাই স্কোয়ার বাই এইচ। তাহলে এই মানটা যদি আমরা আবার নির্ণয় করি সে আগের মতো করে, v1 যেটা হচ্ছে কি না পায়ের মান হচ্ছে 3.14, ইলেকট্রনের আধান এবং সেন্টিমিটারে আমরা যদি বসি 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ, এইচ এর মান 6.626 ইন্টু 10⁻27 আর্গ। তাহলে আমরা পেয়ে যাব 2.18 ইন্টু 10⁸ সেমি পার সেকেন্ড। এই মানটা আমরা v1 এর জন্য মুখস্থ করতে পারি। কিন্তু এখানে দেখো আবার সে আগের মতো এই জেড এবং এন এই দুটো জিনিস বাদ দিলে, জেড এবং এন এই দুটো বাদ দিলে 2 পাই স্কোয়ার বাই এইচ এই মানটা হয়ে গেল v1। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি vn ও v1 এদের মধ্যে সম্পর্ক vn সমান হবে, বলো তোমরা নিজেরাও, v1 ইন্টু জেড বাই এন। এবার আমরা সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা আছে, সেই কোনো একটি কক্ষে থাকাকালীন ইলেকট্রনের শক্তি কেমন হবে সেটা আমরা নির্ণয় করব। চলো দেখি ইলেকট্রনের শক্তি কিভাবে নির্ণয় করা যায়। মোট শক্তি সমান হচ্ছে কেই প্লাস পিই। কেই মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, পিই মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। দেখো কাইনেটিক এনার্জি আমরা জানি 12 mv², আর পোটেনশিয়াল এনার্জি, দেখো পোটেনশিয়াল এনার্জির ডেফিনিশন হচ্ছে সেটাই, আমি যদি এই পেনটিকে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় নিয়ে এসে রেখে দিই, এই পেনটির উপর যে পরিমাণ কার্য করলাম সেটি হচ্ছে এখন এই পেনটির কি স্থিতিশক্তি। তাহলে আমরা কি করি না ইনফাইনাইট ডিস্টেন্স বা অসীম দূরত্ব থেকে কোনো একটি ইলেকট্রনকে এনে আরতম কক্ষপথের ব্যাসার্ধের মধ্যে রাখি। অর্থাৎ তখন যে পরিমাণ আমরা কাজ করি সেটাই হচ্ছে এই এনতম কক্ষপথে থাকা ইলেকট্রনটির স্থিতিশক্তি। এটা ক্লাস 12-এ আছে ম্যাথে, ইন্টিগ্রেশন বা সমাকলন দ্বারা আমরা কি করতে পারি, নির্ণয় করতে পারি। আর 11-এ আমরা কি করে রাখতে পারি, এটা জাস্ট আমরা একটু লিখে রাখতে পারি। অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি হলো ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর, মানে হচ্ছে কি না অসীম দূরত্ব থেকে আর ব্যাসার্ধের কক্ষপথে আনা হলে z²/r²। এটি যদি আমাদের ইন্টিগ্রেশন করা হয় তাহলে সেটি হবে -z²/r। এটা অবশ্যই অনেকের কাছে এই 11-এ যারা নতুন পড়ছো তাদের ক্ষেত্রে সত্যি একটু বোঝা অসুবিধা, তাই আমি বলবো যে এটা মনে রাখার বিষয়, যে মনে রাখবো যে অসীম দূরত্ব থেকে কোনো একটি ইলেকট্রনকে আর ব্যাসার্ধের কক্ষপথে আনলে তার স্থিতিশক্তি হবে -z²/r। অর্থাৎ এই মানটা আমরা এখানে কী করব, বসাবো z²/r। দেখো কিছুক্ষণ আগেই আমরা v² সমান পেয়েছিলাম z², আগে রেডিয়াস ব্যাসার্ধের কাছে যেয়ে দেখো v² এর মান আমরা পেয়েছিলাম z²/mr। এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, z²/r হয়ে গেল। এটাও কাটাকাটি করলে এমটা থাকছে না, থাকছে z²/2r মাইনাস z²/r। অর্থাৎ এটা হয়ে যাবে z²/2r। দেখো এটা কিন্তু মাইনাস হয়ে গেছে। এবার আমরা কি করব, এই আর এর মানটা আমরা বসিয়ে নেব, যেটা হচ্ছে কি তাহলে en হলো এই আর এন এর মান বসাবো, অর্থাৎ -z²/2 ইন্টু n²h², আগের পাতা উল্টিয়ে একবার দেখে নাও, n²h²/4π² mz²।
এই মানটা যদি আমরা বসাই, দেখো কাটাকাটি করে 2 and 2 কাটাকাটি হচ্ছে, বাকি কিন্তু আর কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না। অর্থাৎ আমরা লিখতে পারি এখানে en মানে হলো -2 পাই স্কোয়ার m z স্কোয়ার e⁴ বাই n স্কোয়ার h স্কোয়ার। এইটি এখন হয়ে গেল n তম কক্ষপথে থাকা কোনো ইলেকট্রনের n তম কক্ষের ইলেকট্রনের মোট শক্তি, ইলেকট্রনের মোট শক্তি। আবার আমরা এক কাজ করতে পারি, এখানে লিখতে পারি যে H পরমাণুর ক্ষেত্রে আমরা নিচে লিখব H পরমাণুর ক্ষেত্রে Z এর মান হচ্ছে 1, Z মানে আমি আবার বলছি প্রোটন সংখ্যা, Z এর মান হচ্ছে 1। প্রথম কক্ষের ক্ষেত্রে কি হয়, প্রথম কক্ষের ক্ষেত্রে n এর মান হয় 1। তাহলে আমরা লিখতে পারি E1 সমান হয়ে গেল -2 পাই স্কোয়ার, m থাকবে, z স্কোয়ার আর থাকছে না, e⁴ বাই h স্কোয়ার। এইটি হচ্ছে কি প্রথম কক্ষপথে থাকাকালীন কোনো একটি ইলেকট্রনের শক্তি। দেখো এখানে এরকমভাবেই আমরা E1 এর মানটা নির্ণয় করতে পারি, -13.6 ইলেকট্রন ভোল্ট। এটা আমরা মুখস্থ রাখবো। কোনো একটি প্রথম কক্ষে থাকা কোনো একটি ইলেকট্রনের মোট শক্তি সমান হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। আর 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে কি 1.6 × 10⁻⁻19 J। এটা জুলেও আমরা কনভার্ট করতে পারি। আরেকটা কথা লিখে রাখবো, সেটা হচ্ছে কি En ও E1 এদের মধ্যে সম্পর্কটি হলো En সমান হবে, বলো এটা, E1 হবে ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এইটি আমাদের দরকার, বারবার দরকার হবে। En = হবে E1 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। আচ্ছা, এই শক্তির রাশিমালাতে মাইনাস সাইনটা তো চলে এসছে, এটা তো কই আমাদের ব্যাসার্ধের ক্ষেত্রে বা গতিবেগের ক্ষেত্রে আসেনি। তাহলে শক্তির রাশিমালা ঋণাত্মক কেন? যদি আমাদেরকে এই প্রশ্ন জিজ্ঞাসা করে, তাহলে তখন আমরা বলবো যে যেহেতু আমরা অসীম দূরত্ব থেকে একটি ইলেকট্রনকে এনে নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে রাখছি, তখন সেই ইলেকট্রনটি কিছু শক্তি কি করে বর্জন করে। তাই ইলেকট্রনের গতিশক্তি বা স্থিতিশক্তি অর্থাৎ মোট শক্তির ক্ষেত্রে রাশিমালা ঋণাত্মক চিহ্নযুক্ত হবে। এগুলি ভালোভাবে একটু দেখবে। এরপর দেখা হবে আমাদের পার্ট 3-তে এই পরমাণুর গঠন। চলো বাই।